সবাইকে নমস্কার। আজকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে যে বসুন্ধরা বন চেতনা কেন্দ্র মনোবাজার সাবরুমে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এই হলে যে চিফ মিনিস্টার ট্রাইবাল উইমেন উইভার্স ডেভেলপমেন্টের প্রোগ্রামে যে বিনামূল্যে সুতো বিতরণের যে কর্মসূচি, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে যে এই প্রোগ্রামগুলো সময়ের সাথে তাল মিলিয়ে প্রায় 5টা ডিস্ট্রিক্টে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বাকি আরো 3টা ডিস্ট্রিক্ট রয়েছে এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আমি উপস্থিত ছিলাম। আগামী 3টা যে ডিস্ট্রিক্ট যেটা আমার একটু আগে রিপোর্ট করলেন মাননীয় ডাইরেক্টর মহোদয়, আমি আশা করি ওই 3টেতেও আমরা উপস্থিত থাকব। এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাধিপতি এই সাউথ ত্রিপুরা জেলা পরিষদের শ্রী দীপক দত্ত মহোদয়। উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক শ্রী ময়লা প্রমুখ মহোদয়, অত্যন্ত আমার প্রিয় ভাজন। এখানে উপস্থিত আছেন আমাদের এমডিসি টিটিএ ডিসির শ্রী কংজং মগ মহোদয়, তিনি ডিএম এবং কালেক্টর মোহাম্মদ সাজ্জাদ পি, শ্রী অজিত শুক্লদাস ডাইরেক্টর হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার ডিপার্টমেন্টের, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। তাছাড়া এই জেলার যিনি শ্রী মুড়িয়া কৃষ্ণ সি এবং এখানে ব্যক্তিবর্গ, মায়েরা ও বোনেরা এবং যারা এখানে হস্ততাঁত শিল্পীগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ব্যক্তিগতভাবে যখনই আমি এই জনজাতির অধ্যুষিত এলাকায় আমি ঘুরেছি গত কয়েক বছর ধরে, সব সময় সেখানে দেখতাম যে এই সুতো নিয়ে একটা কথা হতো সব সময়, এবং সুতোর যে প্রয়োজন আমাদের মা ও বোনেদের মেয়েদের, যেটার প্রতিদিনের একটা প্রয়োজনীয় বিষয় এবং বস্তু, আমি সেটা শুনতাম এবং সেই অনুযায়ী আজকে ন্যাশনাল যে হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেটাকে ওনারা রাজ্যে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এবং সেরিকালচার দপ্তরে তারা পোশাক তৈরির জন্য তারা সুতা ক্রয় করেন এবং সেটাকে সামনে রেখে চিফ মিনিস্টার্স ট্রাইবাল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা বিনামূল্যে জনজাতি বয়নশিল্পী মহিলাদের মধ্যে আমরা বিতরণের অনুষ্ঠান করছি। বন্ধুগণ, আমার গলার মধ্যে আপনারা দেখেছেন যে একটা রিসা পরানো হয়েছে। আগে 35 বছর 5 বছর বা তারও আগে অন্তত আমরা তো দেখিনি কোনোদিন কোথাও এই যে রিসা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা কখনো দেখিনি যে রিসা নিয়ে কাউকে অভ্যর্থনা জানাতে হবে। আমাদের সরকার আসার পর এই রিসার মাহাত্ম্য, রিসার ঐতিহ্য, রিসার যে পরম্পরা, সেই সম্পর্কে আমরা মানুষকে যে অধিকার, যে অলংকার আমাদের জনজাতি বোনেদের, মায়েদের, মেয়েদের ছিল, সেটা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি অন্তত ওকে দেখিনি আজকে সব জায়গায় আমাদের যে শুধু এখানে রিসা না, শুধু যারা পাঁচরাও বানায় আমাদের মেয়েরা বোনেরা, তাদের জন্য এই সুতো খুব ইম্পর্টেন্ট। তো সেই উপলক্ষে আমাদের দপ্তর থেকে, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে প্রায় 20,000 টোটাল 20,000-এর মতো
তারা বেনিফিশিয়ারি সিলেক্ট করেছে এই 8টা ডিস্ট্রিক্টের মধ্যে। তো পর্যায়ক্রমে সেইগুলো বিতরণ করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে এর আগে এই যে শিল্প সেটার কিন্তু বা বয়ন শিল্পী যারা আছেন তাদেরকে কোনো দিন আমরা দেখিনি তাদেরকে সম্মান জানাতে। আজকে এই যে রিসা বা পাচরা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ আমরা জিআই ট্যাগ পেয়েছি এবং সেই কারণে আন্তর্জাতিক স্তরে সেটার কিন্তু স্বীকৃতি পেয়েছে। ছোট এক 4th স্মলেস্ট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে। এই ধরনের বয়ন শিল্পীর মাধ্যমে আজকে সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে ত্রিপুরাতে এই ধরনের যে আমাদের যে হস্তশিল্পীর কাজ আমাদের জনজাতি মহিলারা করেন সেটা কিন্তু আজকে সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা আজকে সবাই জানতে পেরেছে। আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে জনজাতি মহিলারা যারা আছেন তাদেরকে উৎসাহিত করা। কারণ অনেকে আছে এই কাজ থেকে অনেকটা যেহেতু তার সেভাবে দাম পেতেন না, সেভাবে তার যে উৎকর্ষতার যে পরিচয় দিয়ে আরো বেটার থেকে বেটার করা সেই উৎসাহ কিন্তু পেতেন না। আমাদের সরকারের আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের যে চিরাচরিত পোশাক সেটাকে উৎসাহিত করার জন্যই আজকে এই ধরনের প্রোগ্রাম আমরা নিয়েছি। এখানে এক একজনকে যে সুতো দেওয়া হচ্ছে প্রতিজনকে 1 কেজি 250 গ্রাম করে সুতো দেওয়া হচ্ছে। এবং আমি দেখেছি কয়েক জায়গায় তো আমি গেছি, সেখানে দেখেছি খুব কোয়ালিটিভ, মানে এমন না দেওয়ার জন্য দেওয়া না, খুব ভালো সুতো ডিপার্টমেন্ট থেকে সিলেকশন করে দেওয়া হয়েছে। এবং প্রতি কেজির যে দাম আমি জিজ্ঞেস করেছিলাম প্রায় 887 টাকা করে। এখন আমাদের এই যে পাঁচরা রিসা এবং ইভেন মাঝে মাঝে বহু জায়গায় আমি যাই, সেখানে জনজাতিদের যে আমাকে অনেক সময় যে শার্টের মতো সেই কোটের মতো ওনারা কিন্তু পরান। তো এটা কিন্তু সেখানেও কাজ হচ্ছে। তো আমরা চাই যে এই কাজগুলো আরো উন্নত মানের হোক এবং তাতে করে যে উপার্জন, নিজের উপর সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা বিদেশি দ্রব্য আমরা যেত বয়কট করি, কারণ আমাদের টাকা পয়সা কেন বিদেশে যাবে? আমাদের ভারতবর্ষের মধ্যেই সবকিছু আছে, সবকিছু আমাদের থাকা সত্ত্বেও আমরা কেন বিদেশের জিনিস আমরা কিনব? আমাদের টাকা আমাদের দেশে থাকবে, আমাদের রাজ্যে থাকবে। তো তার জন্য আমাদের আজকের এই যে সুতোর দেওয়ার মাধ্যমে আমাদের যে মায়েদের যে সুবিধা হবে, এবং আমাদের শুধু এটা কিন্তু এরকম না খালি সুতো দেওয়া সেটা না, এখানে কিন্তু খাদ্যাভ্যাস আছে, পোশাক পরিচ্ছদ, রীতি নীতি এবং জীবনযাত্রা, তারও কিন্তু আমাদের যে সরকার চেষ্টা করছে তাকেও কিভাবে সংরক্ষণ রাখা যায়। আমরা আজকে জনজাতিদের এতদিন ধরে যেটা আমার মাননীয় মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে জনজাতিদের জন্য এতদিন ধরে মায়া কান্দাই আমরা দেখেছি, যেটাকে বলে ক্রোকোডাইল টিয়ার্স, কুম্ভীরাশ্রু। অনেকে জনজাতিদের নিয়ে খেলেছে এতদিন ধরে, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। পড়াশোনা কম জানুক, অশিক্ষিত থাকুক, তাহলে আমাদের সুবিধা হবে। আর আমাদের সরকার আসার পর আমরা চাইছি আমাদের জনজাতি ভাই এবং বোনেরা, জনজাতি গোষ্ঠীর যারা আছেন তারা শিক্ষা দীক্ষায় উন্নত হোক। আপনারা দেখেছেন গত বছরও আমি সমস্ত আমাদের যারা ট্রাইবাল অফিসার্সদের আছেন বিভিন্ন স্তরের, তাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের সাথে আমি বসেছি। এটা এই বছর না, এর আগেও আমি বসেছি। ওনাদের সাথে আমি কি জিজ্ঞেস করলাম, প্রথমে আমি বললাম যে আপনাদের বাড়ি কোন জায়গায়, আপনারা কোথা থেকে এসছেন? সমস্ত অফিসার, সে টিসিএসসি হোক, আইএসসি হোক, আইএফএসসি হোক, টিএফএসসি হোক, সবাই একটা কথাই বলছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই প্রথমেই এমন সব জায়গার থেকে ওরা উঠে এসছে, মানে আমরা চিন্তাও করতে পারিনি। অত্যন্ত
মানে প্রান্তিক গ্রাম থেকে তারা উঠে এসছে। তো এই যে জানার যে চেষ্টা, তো কিভাবে ওখানকার কি কি সমস্যা, তো ওনারা বিভিন্ন সমস্যা আমাদের কাছে বলেছেন। কি কি সমস্যা? যে আমাদের ছেলে মেয়েরা আজকাল দেখা যাচ্ছে যে ইউথ যে জনজাতি একটা বিরাট একটা অংশ আজকে ড্রাগসের সাথে যুক্ত। তো ওনাদেরকে কিভাবে, সরকারের কাছে আবেদন রেখেছে, ওনাদের কাছে আমি সাজেশন চেয়েছিলাম, বলছে যে ওনাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে ওনাদেরকে বাঁচান। তা আমি ওনাদেরকে বললাম, আপনি তো এমন সব গ্রামের থেকে আপনারা এসছেন, আপনারা এখন, আগে তো হাতে গোনা কয়েকজন ট্রাইবাল অফিসার ত্রিপুরা রাজ্যে থাকতো, এখন তো এতগুলো অফিসার, অর্থাৎ যে আমাদের যে জনজাতি গোষ্ঠীর সমস্ত গোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠী আমাদের আছে, তার থেকে আজকে এত জায়গায় আজকে বিশাল পরিমাণে তারা কিন্তু সেই স্থানটা দখল করেছে, আগে যেটা চোখেই দেখা যেত না। তো আপনারা এখন শহরমুখী হয়ে গেছেন, আপনারা আপনাদের গ্রামে যান, মাঝে মাঝে যান, গিয়ে সেখানে বসুন, বসে ওই এলাকার মধ্যে আপনি যেখান থেকে আপনি নিজের যে মূল যে রুট সেটা ভুলবেন না। আপনারা সেখানে গিয়ে ওই এলাকার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, সমাজপতিরা আছেন, মায়েরা আছেন, ওদেরকে ডেকে, আপনি একজন অফিসার, আপনি যখন সেখানকার এই ড্রাগ এডিকশন নিয়ে আপনি একটা কথা বলবেন, কি কি করা উচিত, সেই বিষয়গুলো যখন আপনি বলবেন, তখন ওই এলাকার মানুষ কিন্তু শুনবে। আপনাদেরও তো দায়িত্ব রয়েছে। ওনারা বলছেন কোথাও স্কুল আছে, ভালো করে স্কুলের মধ্যে টিচার নেই, আবার কোথাও টিচার আছে, ছাত্র নেই। তো আমি বললাম, আপনি তো অফিসার, আপনি এক অফিসার আরেক অফিসারকে বলুন, এবং আমি বলি যে একটা মেকানিজম সৃষ্টি করুন, এই সৃষ্টির মাধ্যমে আপনারা মুখ্যমন্ত্রীর অফিসের সাথে যোগাযোগ করুন, আমরাও সেই দিকে আমরা কাজ করতে পারি। এখানে ভয় পাবার কিছু নেই যে একজন মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু আমরা আপনাদের মানে সেই অ্যাক্সেস থাকবে না, সেটা যেন না হয়। তো সেইভাবে পরামর্শ হয়েছে। আমি বললাম যে অলরেডি আমরা তো যে এইচআইভি বা এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে অনেক কার্যক্রম আমরা নিয়েছি, বিধানসভাতেও সমস্ত জনপ্রতিনিধি এমএলএদের সাথে মিনিস্টারদের নিয়ে কমিটি করা হয়েছে। কিন্তু শুধু তারাই করবে আর আপনারা করবেন না সেটা না, আপনাদেরও করতে হবে। তো আমাদের এন্টি রেট্রোভিয়াল থেরাপি বিনামূল্যে আমাদের দেওয়া হচ্ছে আজকে এইডস এর এগেনস্টে। ওরাল সাবস্টিটিউট থেরাপি ওএসটি আমাদের বিভিন্ন জায়গার মধ্যে দেওয়া হচ্ছে। স্ক্রিনিং টেস্টের জন্য বিভিন্ন ভ্যান সমস্ত প্রান্তিক এলাকায় যাচ্ছে, মানুষকে আপনারা বলুন যে আপনারা ওখানে গিয়ে স্ক্রিনিং করান। তো এইসব বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। কোথাও বলছে ব্রিজ নেই, সেখানে বেইলি ব্রিজগুলো যদি চেঞ্জ করা যায়। আমি বললাম আপনারা এখানে এখনো আপনারা সব ডিপার্টমেন্টে ওনারা ঘুরেননি, এবং আমরা মানে আমাদের স্টেট লেভেলে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি যে সমস্ত জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকায়, সমস্ত ইভেন শুধু জনজাতি অধ্যুষিত এলাকার বাইরেও আমরা ডিসিশন, আমাদের পলিসি যে বেইলি ব্রিজগুলোকে আমরা চেঞ্জ করে সেখানে কনক্রিট আমরা ব্রিজ দেব, এবং বেইলি ব্রিজগুলো যেখানে একদম অযোগায় সেখানে স্থানান্তরিত আমরা করব। তো এইভাবে কথাবার্তা আমরা বলছি। অর্থাৎ আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে কথা বলাতে, যেগুলো নিউজ পেপারে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন ওনাদের থেকেও তো আমরা রিপোর্ট আমরা নেই। আমি 14 দিন প্রতি মানে ফোর্টনাইটলি এখন যে আমাদের ভার্চুয়ালি আমি সমস্ত ডিএম এবং এসপি এবং অন্যান্য অফিসারদের নিয়ে আমি কথা বলি যে এই যে নিউজগুলো বেরোচ্ছে এটার মানে সত্যি কিনা এটা যাচাই করার জন্য ওনাদের সাথে কথা বলি। তো বিভিন্ন ভাবে চেষ্টা করছি সব জায়গায় যেন একটা ভাইব্রেন্ট সরকার হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি এত সব কাজ করছেন, আজকে যদি একটার পর একটা এখানে আমি বলতে থাকি, কয়েকটা আমি বলবো যে আপনারা ভাবুন একবার যে আমাদের যে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একটা মানে ডিপার্টমেন্ট আলাদা কিছু ছিল না। অটলজির সময়ে শুধুমাত্র জনজাতিদের জন্য ডিপার্টমেন্ট খোলা হয়, আর মাননীয় প্রধানমন্ত্রী এসে এই আলাদা করে যে জনজাতিদের জন্য ডিপার্টমেন্ট আমাদের ন্যাশনাল লেভেলে হয়েছে, ইউনিয়ন মিনিস্ট্রি হয়েছে, ডোনার মিনিস্ট্রি আজকে আলাদাভাবে, অর্থাৎ নর্থ ইস্ট রিজনে
শুধুমাত্র জনজাতিদের উন্নয়নের জন্য, তার জন্য একটা মিনিস্ট্রি হয়েছে। কালকেও আমাকে ডোনার মিনিস্টার, যিনি ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্যজি ফোন করেছেন একটা বিষয়ে, যে নর্থ ইস্টার্ন জোনের ডেভেলপমেন্টের বিষয়ে। একের পর এক আমরা দেখছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে নর্থ ইস্টার্ন জোনে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে এখানে আজকে ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। একদিকে আমরা উন্নয়নের কাজ করছি, আর বিরোধীদের কোনো কাজ নেই। সেই গতানুগতিক যে কথা, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, সংগঠিত অসংগঠিত শ্রমিক সবাই এক হোক, সবাইকে লেলিয়ে দিচ্ছে সারাক্ষণ দেখছি। এবং কি বলছে, আন্দোলন করতে হবে, শহীদ হতে হবে। এইসব ওদের সে পুরনো সেসব সাম্রাজ্যবাদ ইত্যাদি, ওই চলে যায় ভিয়েতনাম, সে রাশিয়া, চীন, ওই দিকে চলে যায়। এইসব করে করে নানাভাবে, মানে যা ওনারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে কোনোদিন ওরা মসনদে বসতে পারবে। 78, 77, 79 আমরা দেখেছি কিভাবে ওরা ত্রিপুরা সরকার চালিয়েছে, কিভাবে একটা পার্টির হাত ধরে ওরা তৎকালীন সময়ে মসনদে বসেছে। মসনদে বসে এত বছর কাটানোর পর এই মসনদ হারিয়ে দে আর নট ইন দেয়ার মাইন্ড। তাদের এখন কবে আবার এই মসনদে বসবে আর পুরনো সেই সব কথাবার্তা দিয়ে, কারণ ওনাদের পায়ের নিচে এখন মাটি নেই। না থাকাতে ওই সে আগের যেসব কথাগুলো আবার নতুন করে বলার চেষ্টা করছে, কারণ একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে এখন। আজকে উনাদের সময়ে বহু আজকের যে নতুন যে জেনারেশন, তারা কিন্তু ওনাদেরকে দেখেনি। আমরা দেখেছি, আমার মনে আছে এখানে সাউথ ডিস্ট্রিক্টে আমি একটা প্রোগ্রামে আমি এসেছিলাম, আমাকে একজন একটা লিস্ট দিল যে এখানে প্রায় এই সাউথ ডিস্ট্রিক্টে 69 জন মানুষ উনাদের সময়ে খুন হয়েছে। আপনারা ভাবুন যে খুন, সন্ত্রাস এবং অগ্নিসংযোগ এগুলো দিয়ে মানুষের গলা টিপে এতদিন ধরে ওরা রাজ করেছে। এখন আবার দেখলাম কালকে আগরতলার মধ্যে একটা মানে সংগঠনের নাম দিয়ে ওখানে একটা প্রোগ্রাম করেছে। আমি দেখেছি, আমার কাছে যে খবর এসছে, সারা ত্রিপুরার এখন এদের এই সংখ্যাটা এদের শেষ সম্বল। একটা সংগঠনের নাম দিয়ে করেছে ঠিকই, কিন্তু এটাই এদের শেষ সম্বল। এবং যেভাবে যে গলার শিরা ফুলিয়ে যেভাবে কথা বলেছেন যে সবাই চাপিয়ে পড়তে হবে, অদ্ভুত। মানুষ ওদেরকে বুঝে গেছে। আমরা যখন কোনো আমাদের ছেলে মেয়েদের, আমরা কোনো টিচারকে আমরা দেখি যে টেস্টেড টিচার কিনা, ভালো টিচার কিনা, তার কাছে দিলে আমার ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারবে কিনা, ওরা দেয়ার টেস্টেড। কমিউনিস্টদের টেস্টেড হয়ে গেছে, কংগ্রেসদেরও টেস্টেড হয়ে গেছে। কাজে মানুষ এখন ওনাদের দিকে তাকাচ্ছে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পরে 2014 পরে আমরা দেখছি দেশ একটা সেফ হ্যান্ডের মধ্যে এসছে। আগে কি ছিল, এখনো চক্রান্ত চলছে নানাভাবে দেশকে কিভাবে দুর্বল করা যায়। ইন্টারন্যাশনালিও চেষ্টা হচ্ছে। গতকালও আপনারা দেখেছেন যে একটা যেভাবে আরডিএক্স এর একটা ফরিদা আপনার হরিয়ানার মধ্যে সেখানে ধরা পড়েছে, এর পরের দিনেই ঘটনা ঘটেছে। অর্থাৎ কি রকম চক্রান্ত হয়েছে, কিন্তু কোন চক্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়। আমি মনে করি যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের সরকার, আমরা সবসময় সত্যের দিকে আমরা সবসময় কাজ করি, ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করি। জনজাতিদেরকে নিয়ে আমরা ভোট বাক্সের কথা আমরা কথা বলি না, সত্যিকারের অর্থেই তাদের ভালো মন্দের কথা বিবেচনা করে আমরা কাজ করছি। মানুষ এখন বুঝতে পারছে। কিন্তু বন্ধুগণ, ওদের কিন্তু একটা জিনিস খুব ভালো ওরা এখন আয়ত্তে এনেছে, সেটা হচ্ছে আগেও ছিল, মিথ্যে কথা কিভাবে বলতে হয়। এটা গোয়েল সাহেবের যে উনার যে থিওরি, যে একটা মিথ্যা কথা বারবার বলা, এবং বলার মধ্যেও এমন সব গলার শিরা ফুলিয়ে কথা বলে অনেক মানুষ অনেক সময় মানে এতে করে ভ্রান্ত ধারণা নিয়ে চলে আসে। আমি এখনো বলবো ওইসব যারা এখনো তাদের সম্পর্কে মানে জানেন না, তাদের থেকে প্লিজ দূরে থাকুন বন্ধুগণ। আমাদের এখানে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান, পিএম জনমন একটা প্রকল্প আপনারা জানেন,
যে নভেম্বর 15, 2024 মাননীয় প্রধানমন্ত্রী সেটা লঞ্চ করেছেন। সেটা কি করেছেন? এই লঞ্চের মাধ্যমে যারা বারবার বলছে আমাদের সরকার, যারা একদম পিছিয়ে পড়া, যাদের সম্পর্কে কেউ চিন্তা করেনি, লাস্ট মাইল যারা আছেন, সেই সব রিয়াং শরণার্থী, রিয়াং জনজাতি যারা আছেন, প্রিমিটিভ গ্রুপ, তাদের জন্য এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা শুরু করেছেন। আমাদের ধরতি আবা জনজাতি গ্রাম উৎসব অভিযান 2024, সেটাও 2 অক্টোবর আমাদের জাতির পিতা উনার জন্মশতবার্ষিকীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা উদ্বোধন করেন। এতে করে 79,156 কোটি টাকা তার খরচ করা, মানে সেখানে ধার্য রাখা হয়েছে। আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছে। ত্রিপুরাতে আমাদের 19টি জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে সাব ট্রাইবসও আছে। এই জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আমি ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি যে তাদের কোন স্কিম, সেটা আমাদের সেন্ট্রালেরই হোক আমাদের রাজ্যেরই হোক, সেই স্কিমগুলো যাতে প্রপারলি দেখে এবং সেগুলো যাতে গ্রাউন্ডিং করা যায়, বাস্তবায়িত করা হয়, তার জন্য অফিসার সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, টিসিএ লেভেলে সমকক্ষ তাদেরকে আমরা নিয়োজিত করেছি। বন্ধুগণ, যারা সমাজপতির কথা বলেছে, কালকেও সমাজপতিদের সাথে আমার বৈঠক হয়েছে, উনাদেরকেও আমরা বলেছি আপনাদের এই সরকার আসার পর একমাত্র সাম্মানিক, এটা ভাতা না কিন্তু সাম্মানিক অনার করা, সেই তাদের 2,000 টাকা করে আমরা সাম্মানিক দিয়েছি। এবার কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে আমরা এই সাম্মানিকের ভাতা, যে সাম্মানিকের যে অ্যামাউন্ট, সেটা বাড়িয়ে আমরা 5,000 করব। এবং যে আমরা একটা যখন প্রথম সেটা করা হয়, কিছু ক্যাপিং রাখা হয়েছিল। ক্যাপিংটা কি? যদি কোনো জনজাতি গোষ্ঠীর কেউ যদি চাকরিজীবী হয় বা কেউ পেনশন হোল্ডার হয়, তাকে কিন্তু সেটা দেওয়া হবে না। আমরা বললাম যে জনজাতিদের জন্য যারা কাজ করছে তাদের জন্য এইসব কেন ক্যাপিং থাকবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে আমরা উইথড্র করলাম এবং আমরা 19টি জাতি গোষ্ঠী করি। সেই ক্যাপিং উঠানোর পরও আমি যখন খবর নিলাম প্রায় 13 থেকে 14 জন পাবে, অর্থাৎ 10 জন পেত, আরো কয়েকজন পাবে। আমি বললাম এটা হবে না, কারণ জনজাতি গোষ্ঠীর সমাজপতির যে সিস্টেম সেটা সব জনজাতি গোষ্ঠীর মধ্যে নেই। আমি বললাম যে তাদের তো কেউ মুরল হবে, কেউ তো প্রধান হবে। শুধু তাই নয়, আমি 14 প্রায় 40+ আরো জনজাতি সাব ট্রাইবস আছে, আমি বললাম সবাইকে আমরা দিতে হবে। সেইভাবে আমরা জনজাতিদের উন্নয়নের কথা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন, আমরাও সেই কাজটা আমরা করছি। এই যে 79 কোটি টাকার উপরে, 79,000 কোটি টাকার উপরে যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যোজনা যে করেছে, এর মধ্যে 56,333 করোড় দিল্লি এবং সেন্ট্রাল এবং আমাদের তরফ থেকে আমাদের স্টেট যে শেয়ার প্রায় 22,823 কোটি টাকা, 56,000 কোটি টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, সেখানেও আমরা দেখেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় ভিলেজগুলোতে মডেল ভিলেজ যাতে হয়। আমাদের অ্যাসপিরেশনাল যে ব্লকগুলো আছে, অ্যাসপিরেশনাল যে ডিস্ট্রিক্টের মধ্যে, যে বিশেষ করে ধলাই ডিস্ট্রিক্ট, সেখানে আমরা অলরেডি 10% অ্যাসপিরেশনাল ব্লকগুলোকে উন্নয়নের জন্য আমরা করছি। তো এই যে একটার পর একটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন, আর আমরাও যেটা করছি, প্রধানমন্ত্রী বন্ধু কল্যাণ যোজনা, সেখানেও যাতে আমাদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, এগুলো কিন্তু সব এর মধ্যে ইনক্লুডেড এবং জনজাতিদের ভাই বোনদের জন্য আমরা সেটা করছি। আমরা একলব্য মডেল রেসিডেন্সিয়ালের কথা বললেন, সেখানে আজকে যে ভারতবর্ষের যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে, আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে মানুষ বাইরের থেকে পড়তে আসতো, সেটাকে পুনরুজ্জীবিত করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। তো সেটাকে সামনে রেখে আমাদের যে ভারতীয় তথ্য, সেটাকে মাথায় রেখে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করেছে। এখানে বলা হয়েছে আমাদের প্রায় এখন 12টা শুরু হয়ে গেছে, 12টা চালু হয়ে গেছে, আরো 6টা সামনের বছরের মার্চের মধ্যে হবে, আরো বাকিগুলো শেষ হবে, আরো 15টা। কারণ কিছু ক্রাইটেরিয়া আছে যে জায়গার মধ্যে ট্রাইবেল প্রতিটা ব্লকে সেটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি ইন্টারন্যাশনাল লেভেলে ডিক্লেয়ার করেছেন। এখন ত্রিপুরাতে যেহেতু আমাদের 21টা দিয়েছে, সে ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে 50% পপুলেশনের জনজাতি গোষ্ঠী থাকতে হবে এবং মিনিমাম
20,000 পপুলেশন হতে হবে। তো সেটাকে সামনে রেখে যখন এই ক্রাইটেরিয়াতে এক দুটো জায়গার মধ্যে যাতে রিল্যাক্স করা যায়, তার জন্য আমি কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলাম, সেখানেও আমি সেটা সাবমিট করেছি। কারণ আমরা চাই যে আমাদের জনজাতি ভাই বোনেরা তারা শিক্ষিত হোক, এবং আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি। আমাদের যে মাননীয় মন্ত্রী উনি বলার চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন আমাদের বাজেট, আমাদের রিসোর্স কিন্তু খুব কম। আমাদের বাজেট 23-24-এ মাত্র আমাদের 27,000 কোটি টাকার উপরে আমাদের ছিল বাজেট, এবং তার যে আমাদের বেতন আমাদের দিতেই হবে, আমাদের যে পেনশন দিতেই হবে, আমাদের যে লোন নিয়েছে লোনের ঋণ আমাদের শোধ করতে হবে। তো সব মিলিয়ে 17,000 কোটি টাকা আমাদের থাকে আউট অফ 37,000 কোটি, 27,000 কোটি। এর মধ্যে আমরা 39.06% আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় খরচা করি। অনেকে ভুল বুঝাবে এবং বিভ্রান্তি করার, যে বিভ্রান্ত ছড়ানোর বহু লোকের রাজনীতির একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। বহু লোকে আমরা বিভ্রান্ত চর্ম, যা কাগজপত্রে দায়িত্বের সাথে আমরা বলতে পারি। এইবার 2025-26 আমরা যে বাজেট করেছি সেখানেও আমরা 32,000 কোটি টাকার বাজেট রেখেছি, সেখানেও 40% আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করব। বন্ধুগণ, এই যে ন্যাশনাল হাইওয়ে এতগুলো হচ্ছে, সেই ন্যাশনাল হাইওয়ে বেশিরভাগ জায়গায় জনজাতি অধ্যুষিত যে বাড়িঘর তাদের উপর সেখানে অ্যাকুইজিশন করে সেখানে কিন্তু নিতে হয়েছে, এবং তাতে করে যে বিশাল একটা পরিমাণ আমাদের জনজাতি গোষ্ঠীর তাদের কাছে কিন্তু সেই টাকাটা যাচ্ছে। একের পর এক উন্নয়ন উন্নয়ন উন্নয়নের দিকে আমরা কাজ করছি। এখানে বিভিন্ন জায়গায় স্কুল থেকে আরম্ভ করে খেলাধুলার কথাই বলুন। আমি দুটো জায়গার মধ্যে আমি দেখেছি জনজাতিদের মধ্যে তাদের ডিএনএর মধ্যে এত বেশি একটা অদ্ভুত একটা শক্তি রয়েছে যে খেলাধুলাতেও ওরা ভালো। এখানে ফুটবলে আমি দেখেছি, বিভিন্ন খেলাতেও আমি দেখেছি, তারা একটা মানে অন্য আরেকটা সাধারণ মানুষ যেভাবে পরিশ্রম করে সেই জায়গাটা যেতে হয়, তাদের মধ্যে কিন্তু একটা ইনহেরেন্ট একটা কোয়ালিটি থাকে। সেই জায়গায় আমরা দুটো জায়গার মধ্যে আমরা মানে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমরা সেখানে ইনোগ্রেশন করেছি। আরেকটা প্রায় শেষ, গঙ্গানগরেও আমি গিয়েছি, এখানেও আমি ওয়েস্ট ডিস্ট্রিক্টও আমি একটা গেছি, আরেকটা হওয়ার পথে সেদিকে করবে। এখন এই যে আমাদের জনজাতি গোষ্ঠীর একটা বিরাট অংশ যারা ড্রাগের সাথে এডিকশন হয়ে গেছে, তাদের জন্য আমরা অনেক অ্যাওয়ারনেস করছি। তা আমরা বলেছি যে ড্রাগ ইজ সেম, ফুটবল ইজ গেম। এই স্লোগান নিয়ে আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আপনারাও এখানে বোনেরা মেয়েরা আছেন, আমি আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা একবার ভাবুন যে এতদিন ধরে ভগবান বিরসা মুন্ডার অন্তপক্ষে আপনি জানি না আপনারা নাম শুনেছেন কিনা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা দেখলাম 2023-এ 15ই নভেম্বর এই ভগবান বিরসা মুন্ডা যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তো সেই জায়গায় ওনাকে যে সম্মান দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। 15 নভেম্বর আমরা ওনার যে জন্মদিন উপলক্ষে আমরা বড় করে একটা সভা করতে যাচ্ছি, এবং ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে পিএম জনমন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করতেন। সেখানেও রিয়াং জনজাতি গোষ্ঠীরা যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। আমি কিছুদিন আগে আমি ছৈলাংতে আমি গিয়েছিলাম, সেখানে যারা এই 32 থেকে 33 বছর ধরে রিয়াং শরণার্থী যারা এসেছিল তাদের জন্য এই যে আগের সরকার তারা কিন্তু কোনোদিন মানে ধ্যানই দেয়নি। আমাদের সরকার আসার পর আমরা ওনাদেরকে প্রায় 500 কোটি টাকার প্যাকেজ ছিল, আমাদের কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং যারা লিডার্স আছেন এই রিয়াং শরণার্থী তাদের সাথে বসে একটা এখানে চুক্তি হয়। সেই অনুযায়ী 500 কোটি টাকা থেকে 800 কোটি টাকা হয়েছে। মাননীয় হোম মিনিস্টার সাহেব কিছুদিন আগে এসেছিলেন, আমবাসার একটা পাড়ার মধ্যে উনি গিয়েছিলেন, আমিও ছিলাম সেখানে। ওখানে গিয়ে শুধু উনি দেখলেন যেটা আমরা রিপোর্টে দেখাই এবং বাস্তবেও যে আমরা করেছি সেটা দেখেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় সেখানে ওনাদেরকে যেমন আমরা রাস্তা, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্কুল দেওয়া, বাড়ি ইত্যাদি দিয়েছি, কিন্তু ভোটার আই কার্ড সব দিয়েছি। বলছেন ওনাদের সাস্টেনেবল ইনকামের প্রয়োজন, তো তাদেরকে যাতে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে
যারা ইউথ আছে তাদেরকে আমরা শক্তিশালী করতে পারি তার জন্য ব্যবস্থা করা। এবং ছৈলাংটাতে গিয়ে আমি দেখলাম ওনাদের বিশাল দুটো পর্বতে তাদেরকে আমি বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে তাদেরকে আমরা টুল কিট দিচ্ছি। এরকম আমরা যেটা বলি সেটাই করি। আমি আশা করি এখানে আজকের যে প্রোগ্রাম আমার জনজাতি ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আপনারা নিশ্চয়ই বিশ্বাস আছে এবং জনজাতিদের নিয়ে এতদিন ধরে যে অনেক মায়াকান্না হয়েছে আর মায়াকান্না করে লাভ হবে না। আমাদের সরকার সবাইকে নিয়ে চলতে চায়, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমি কাজ করছি। আমি আবারও এই সুতো যে আজকে এখানে দেওয়ার যে প্রোগ্রাম বিনামূল্যে আমি ডিপার্টমেন্ট আমাদের যে সেরিকালচার ডিপার্টমেন্ট, আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে আমি আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মার নেতৃত্বে এবং ওনার যে টিম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, বেলায় বেলায় হাম্বায়।